ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমরা রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 7-এর সেটগুলোর সমাধান করছিলাম। আগের 3 দিন 3টে সেট সমাধান করেছি। আজকে 4 নম্বর সেটটার সমাধান করব। চলো 4 নম্বর সেটের প্রথমে কি আছে দেখি। 4 নম্বর সেটের প্রথম কোশ্চেন আছে ১.25 টাকা 10 টাকার শতকরা কত হবে? তাহলে আমরা আগে ১.25 টাকা 10 টাকার কত অংশ সেটা বের করব। ১.25 টাকা 10 টাকার ১.25 টাকা 10 টাকার ১.25/10 অংশ। তাহলে ১.25 টাকা 10 টাকার শতকরা কত বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে বের করলাম কি ১.25 টাকা 10 টাকার কত অংশ। ১.25 টাকা 10 টাকার ১.25/10 অংশ। এবার এটাকে অংশ হিসেবে প্রকাশ করব। তাহলে সমান এরপর এটাকে শতকরা হিসেবে প্রকাশ করব। তাহলে শতকরা হিসেবে প্রকাশ করতে একে ১০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে ১.25/10 গুণিত ১০০। তাহলে এত পার্সেন্ট হবে। এখানে পার্সেন্ট বের করলাম, ১০০ দিয়ে গুণ করার জন্য গুণ করলে এটা পার্সেন্টে চলে এলো। তাহলে ব্র্যাকেট শেষ করে ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট চিহ্ন দেবো। এবার কাটাকাটি করবো, এটা 10 দিয়ে ১০০কে কাটবো, 10 10-এ ১০০। আর এখানে এই যে দুঘর পরে দশমিক আছে, ১.25 আছে, তাহলে এখানে দুঘর পরে দশমিক আছে, এই দশমিকটা তুলে নিয়ে এখানে নিচে আরও একটা ১০০ গুণ করে দেবো। এবার এখানে রয়ে একটা শূন্য কেটে দিলাম। এরপর ১২৫ আর এই 10কে কাটা যাবে। তাহলে ১২৫ আর 10কে 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে কত হবে? ৫ দুগুণে 10, ২ ২৫, ৫ ৫-এ ২৫। তাহলে 5 দিয়ে ১২৫কে কাটলে 25 হলো, 5 দিয়ে 10কে কাটলে 2 হবে। তাহলে কত থাকছে? 25/2% হচ্ছে। 25/2% সমান 12.1২%। বোঝা গেল? তাহলে ১.25 টাকা 10 টাকার শতকরা কত হবে সেটা বের করার জন্য প্রথমে ১.25 টাকাকে 10 টাকার অংশ হিসেবে প্রকাশ করলাম। তারপরে ১০০ দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে আসলাম। এবার কাটাকাটি করে বের করে ফেললাম। তাহলে ১.25 টাকা 10 টাকার 12.1২% অর্থাৎ 12.5%। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা আছে এক্স প্লাস -5 ইন্টু +4 সমান 2 হলে এক্স এর মান কত হবে? তাহলে এটাকে সমীকরণ দেওয়া আছে, সমাধান করতে হবে, সমাধান করে এক্স এর মান বের করতে হবে। চলো দেখো কি আছে, বীজগাণিতিক একটা সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস -5 ইন্টু +4 ইজিক্যাল টু -2। তাহলে ওটা লিখে ফেলি, লিখে সমাধান করে এক্স এর মান বের করব। তাহলে এক্স প্লাস -5 ইন্টু +4 ইজিক্যাল টু -2। তাহলে বা কী করবো? বা এক্স প্লাস এখানে -5 ইন্টু +4। তাহলে এই দুটো সংখ্যা গুণে আছে, এই দুটো সংখ্যা গুণে আছে -5 ইন্টু +4। তাহলে এই দুটো গুণ করলে কত হবে? 4 5-এ 20 আর প্লাসে মাইনাসে কী হবে? -20। এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে দুটোতে আলাদা চিহ্ন আছে। আলাদা চিহ্ন থাকলে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -20 সমান -2। যা আছে লিখলাম। বা এক্স প্লাসে মাইনাসে -20 ইজিক্যাল টু -2। এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, ভিতরে মাইনাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কী হবে? প্লাস মাইনাস চিহ্নতে গুণ করলে -20 হবে। তাহলে এক্স -20 সমান কত পেলাম? -2। চলো এবার এক্সের মান বের করতে হবে। তাহলে এক্সের মান বের করার জন্য এক্সটা এদিকে রাখবো, -20টা এই পাশে আনবো। তাহলে -20 এই পাশে আনলে এটা কী হয়ে যাবে? +20। -20টা এদিকে আসলে +20 হবে। তাহলে সুতরাং এক্স সমান কত হবে? এক্স সমান +18। এখানে দুটো সংখ্যা আছে -2 +20। তাহলে দুটোতে আলাদা চিহ্ন আছে। আমরা জানি বীজগণিতের ক্ষেত্রে যোগ করবার সময় দুটোতে আলাদা চিহ্ন থাকলে সংখ্যা দুটোকে বিয়োগ করতে হবে এবং বড় সংখ্যার সঙ্গে যা চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। তাহলে এখানে 20 থেকে 2 বিয়োগ করলাম 18, বড় সংখ্যার সঙ্গে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, মানে কোনো চিহ্ন বসানোর দরকার নেই। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখি।
পরেরটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? এটা আগের সেটেও ছিল, সমাধান করেছিলাম। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তাহলে অনুপাত বের করার জন্য আগে কোণগুলোর পরিমাপ বের করতে হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কি হয়? আমরা জানি একটা কোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ হবে 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণের কোণ সমান হবে এবং দুটির সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কোণগুলির পরিমাপ সমান 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। কি করে হচ্ছে? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি, আর এখানে বাকি দুটো কোণ কি হবে? কোণ এবিসি, যদি ত্রিভুজটা যদি ত্রিভুজ এবিসি হয় তাহলে কোণ বি সমান 90 ডিগ্রি, আর কোণ বি প্লাস সি, কোণ বি প্লাস কোণ সি সমান হবে 90 ডিগ্রি। আর এখানে যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তার মানে এ বি আর বিসি সমান, তাহলে এই কোণ দুটো সমান হবে, কোণ এ আর কোণ সি সমান হবে। তাহলে প্রত্যেকটা কোণ সমান কত হবে? তাহলে কোণ বি সমান কোণ সি, কোণ বি সমান কোণ সি সমান 90/2, 2 দিয়ে 90কে কাটলে 45, তাহলে সমান 45 ডিগ্রি। তাহলে কোণ বি, সরি, এখানে বি প্লাস সি নয়, এখানটা হবে কোণ এ, কোণ এ প্লাস কোণ সি, কোণ এ প্লাস কোণ সি, এখানেও হবে কোণ এ প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। তাহলে এ এবং সি এর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 45 ডিগ্রি কোণে হচ্ছে। তাহলে ত্রিভুজের কোণগুলির পরিমাপ 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। অতএব এদের অনুপাত সমান, এদের অনুপাত সমান 90:45:45 সমান 2:1:1। কী করে পেলাম? সবগুলোকে 45 দিয়ে ভাগ যাবে, 45 দিয়ে সবগুলোকে ভাগ করলাম, ভাগ করলে 45 দুগুণে 90, 45 একে 45, 45 একে 45। তাহলে সমকোণী ত্রিভুজের কোণগুলোর পরিমাপ হচ্ছে 90, 45 ও 45 এবং এদের অনুপাত বের করলে হচ্ছে 2:1:1। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। পরে 3 নম্বর কি আছে? 1000 সমান কত? 1000 সমান কত? আমরা জানি কি, সূচকের সূত্র অনুসারে আমরা জানি x⁻0 কি হয়? 1। তাহলে 1000 সমান কত হবে? 1000 সমান 1 হবে। দেখো অপশন কোনটা? অপশন বি। চলো পরেরটা দেখি। নাম্বার 5, একটি সরলরেখাংশের ওপর কোনো একটি বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান। তাহলে একটি সরলরেখার উপর কোনো একটি বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ। চলো আমরা ছবিটা আঁকি। তাহলে একটি সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে, তাহলে একটা সরলরেখাংশ আঁকা হলো, সেই সরলরেখাংশের উপর একটি লম্ব আঁকা হলো। তাহলে লম্ব আঁকলে কি পেলাম? সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আচ্ছা, এখানে কোনো একটা বিন্দুতে বলছে, সরলরেখাংশের কোনো একটা বিন্দুতে। তাহলে এ বি একটি সরলরেখাংশ, এই সরলরেখাংশের সি বিন্দুতে সিডি লম্ব অঙ্কন করলাম। তাহলে একটি সরলরেখাংশের ওপর কোনো একটি বিন্দুতে লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এটা লম্ব হলে এই কোণ দুটো কত করে হবে? 90 করে হবে। এই কোণটাও হবে 90, এই কোণটাও হবে 90। তাহলে দুটো কোণেই 90 করে হবে। যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান। তাহলে সমদ্বিখণ্ডক, এই কোণটারও সমদ্বিখণ্ডক আঁকবো, এই কোণটারও সমদ্বিখণ্ডক আঁকবো।
তাহলে প্রথমে কোণগুলো কত করে ছিল? প্রথমে এদিকে কোণটা পুরোটা ছিল 90°, এদিকের কোণটা পুরোটা ছিল 90°। এবার এদের সমদ্বিখণ্ডক আঁকলাম, মনে করো সিই আর সিএফ সমদ্বিখণ্ডক আঁকলাম। তাহলে সমদ্বিখণ্ডক আঁকলে এইদিকে এই কোণটা ছিল কত? 90°, কোণ বিসিডি ছিল 90°। তাহলে একে আবার সমদ্বিখণ্ডিত করা হলে প্রত্যেকটা কোণ কত করে হবে? 45, এটাও হবে 45। আবার কোণ এসিডিকেও, এসিডি 90° ছিল এবং এসিডিকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তাহলে এখানে প্রত্যেকটা কোণ কত করে হবে? 45 করে। এটাও 45, এটাও 45। তাহলে সমদ্বিখণ্ডক দুটির মধ্যবর্তী কোণ কোনটা হচ্ছে? সমদ্বিখণ্ডক দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। কোনটার নাম কি? ইসিএফ বা এফসিই। বুঝাতে পারলাম? এখানে সমদ্বিখণ্ডক দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে কোণ ইসিএফ বা এফসিই। তাহলে এই কোণটার মান কত হচ্ছে? এই কোণটার মান হবে 45° প্লাস 45° সমান 90°। তাহলে কি পেলাম? একটি সরলরেখাংশের উপর কোন বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90° কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটি সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান হবে 90°। তাহলে উত্তর হবে অপশন ডি। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। পরেরটা কি বলছে? 2:3 এবং 4:5 এদের মিশ্র অনুপাত কত? 2:3 এবং 4:5 এদের মিশ্র অনুপাত। তাহলে দুটো অনুপাত দেওয়া আছে কি কি? 2:3 এবং 4:5। তো আমরা জানি কি মিশ্র অনুপাত কাকে বলে? দুটো বা দুইয়ের বেশি অনুপাত থাকলে, কয়েকটি অনুপাত যদি থাকে, দুই বা দুইয়ের বেশি অনুপাত থাকলে সেই অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে পূর্ব পদগুলির গুণফল ও উত্তর পদগুলির গুণফলের অনুপাত। তাহলে যে অনুপাতগুলো দেওয়া আছে সেই অনুপাতগুলির পূর্ব পদের গুণফল এবং উত্তর পদের গুণফলের অনুপাত হবে ওই অনুপাতগুলির মিশ্র অনুপাত। তাহলে চলো এদের মিশ্র অনুপাত বের করে ফেলি। তাহলে এদের মিশ্র অনুপাত সমান, এদের মিশ্র অনুপাত সমান একটা ব্র্যাকেটে লিখি 2 গুণিত 4। কারণ কি? এই অনুপাতটার পূর্বপদ 2, এই অনুপাতটার পূর্বপদ 4। তাহলে মিশ্র অনুপাতের কী হবে? পূর্বপদগুলির গুণফল অনুপাত দিয়ে লিখব উত্তর পদগুলির গুণফল, একটা ব্র্যাকেটে লিখব। তাহলে প্রথমটা অনুপাতে উত্তর পদ হচ্ছে 3, পরেরটিতে উত্তর পদ হচ্ছে 5। তাহলে 3 গুণিত 5, 2 আর 4 গুণ করলে 8, অনুপাত 3 5 15। তাহলে 2:3 এবং 4:5 এর মিশ্র অনুপাত কত হলো? 8:15। চলো উত্তর দেখি অপশন কি হবে। তাহলে এদের মিশ্র অনুপাত এখানে দেওয়া আছে, ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তাহলে আমরা অনুপাত আকারে বের করেছি 8:15। তাহলে এটাকে করে দেবো 8/15। তাহলে কি পেলাম? 2:3 এবং 4:5 এর মিশ্র অনুপাত হবে 8/15। উত্তর কোনটা হবে? অপশন বি। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। পরের অপশনের পরের কোশ্চেনটা কি আছে? x² + 5x এর থেকে কত বিয়োগ করলে -x² হবে? তাহলে x² + 5x এর থেকে কত বিয়োগ করলে -x² হবে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? দেখো আমরা এইভাবে যদি দেখি, x² + 5x এটা হচ্ছে সংখ্যা, এর থেকে কিছু একটা বিয়োগ করা হবে, এর থেকে কিছু বিয়োগ করলে পাওয়া যাবে কি? -x²। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে x² + 5x, তার থেকে কিছু একটা বিয়োগ করা হচ্ছে, বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে? -x²। তাহলে এখানে দেওয়া আছে কি? বড় সংখ্যাটা দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। বড় সংখ্যা হচ্ছে এটা, কারণ x² + 5x থেকে কত বিয়োগ করলে, তাহলে এটা উপরে হবে, এর থেকে বিয়োগ করা হবে, এর থেকে কিছু একটা বিয়োগ করা হচ্ছে, বিয়োগ করলে পাওয়া যাচ্ছে কত? -x²। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? কত বিয়োগ করতে হবে সেটা কি করে পাবো? যে সংখ্যাটা দেওয়া আছে সেটা থেকে বিয়োগফলটা বিয়োগ করে, অর্থাৎ বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করে। তাহলে চলো বিয়োগটা করে ফেলি। তাহলে কত বিয়োগ করলে জিজ্ঞাসা করছে, তাহলে কি লিখবো? বিয়োগ করতে হবে সমান, বিয়োগ করতে হবে সমান x² + 5x, x² + 5x এর থেকে বিয়োগ করব -x²। তাহলে x² + 5x এটা ছিল বড় সংখ্যা, বিয়োগফল হচ্ছে -x²,
তাহলে এই দুটোকে বিয়োগ করতে হবে। চলো বিয়োগটা করে ফেলি। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 5x, এখানে এটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। তাহলে পেলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার দুটো যোগ করবো, এক্স স্কোয়ার দুটো যোগ করলে কত হবে 2x স্কোয়ার প্লাস 5x। তাহলে উত্তর কি হলো, এক্স স্কোয়ার প্লাস 5x এর থেকে 2x স্কোয়ার প্লাস 5x যদি বিয়োগ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার পাবো। চলো অপশন দেখি, অপশন বি এরটা উত্তর হবে। আমাদের এসছে কত 2x স্কোয়ার 5, 2x স্কোয়ার 5 কোথায় আছে, অপশন বিতে। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে অপশন বি। চলো পরেরটা দেখি। এ বি ও সি ক্রমিক সমানুপাতে থাকলে বি এর মান, এ বি ও সি ক্রমিক সমানুপাতে আছে বলেছে, তাহলে এখানে বি এর মান বের করতে বলছে। আমরা জানি কি এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রান্ত পদ্ধতির গুণফল সমান মধ্যপদ স্কোয়ার, প্রান্ত পদ্ধতির গুণফল সমান মধ্যপদ স্কোয়ার। তার মানে এখানে মধ্যপদ কত বি, তাহলে মধ্যপদ স্কোয়ার সমান কি প্রান্তীয় পদ্ধতির গুণফল। তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি, আর ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা কি জানি মধ্যপদ স্কোয়ার সমান প্রান্তীয় পদ্ধতির গুণফল হয়। তাহলে এখানে মধ্যপদ কত বি, তার মানে পাচ্ছি বি স্কোয়ার সমান প্রান্তীয় পদ কত এ ইন্টু সি। তাহলে বি স্কোয়ার সমান প্রান্তীয় পদ্ধতির গুণফল, প্রান্তীয় পদ একটা এ একটা সি, তার মানে লিখবো এ ইন্টু সি। তাহলে বি স্কোয়ার সমান এসি, তাহলে বি সমান কি হবে, বা বি সমান রুট ওভার এসি, বি সমান রুট ওভার এসি। তাহলে এখানে অপশনগুলো দেওয়া আছে কি এসি রুট ওভার এসি, রুট ওভার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস রুট ওভার এসি। তাহলে এখানে রুট ওভার এসি এর বর্গমূল করতে হবে, আর বর্গমূলে প্লাস মাইনাস চিহ্নটা থাকবে। তাহলে এখানে কি হবে, তাহলে যেহেতু বর্গমূল, এটাতে বর্গমূল করলে কি পাবো প্লাস এস, প্লাস মাইনাস এসি, এসিটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে বি সমান প্লাস মাইনাস রুট ওভার এসি। বললাম বোঝাতে, এখানে আমরা এই লাইনটা না লিখলেও পারি, এই লাইনটা লেখার দরকার নেই, কি লিখবো, বা বি সমান প্লাস মাইনাস রুট ওভার এসি, একবারে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে লিখে দেবো। অন্য ক্ষেত্রে রুট ওভার 9 যদি থাকতো, অন্য ক্ষেত্রে যদি কি থাকতো রুট ওভার 9, সেটাকে কি লিখতাম প্লাস মাইনাস 3, বর্গমূল করে প্লাস মাইনাস 3। এখানে এসি আছে, এসির বর্গমূল হচ্ছে না, তাহলে এটা রুট ওভারেই থাকবে, আর সামনে প্লাস মাইনাস চিহ্নটা দিয়ে দেবো। বললাম বোঝাতে। চলো পরেরটা দেখি। তাহলে একের দাগের গুলো শেষ হলো, এবার দুইয়ের দাগ। দুইয়ের দাগ কি আছে, 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 5050-এর বর্গমূল করবো, এগুলো আগের সেটে পেয়েছিলাম, আগে যে 3টে সেট করেছি তার মধ্যেও এটা করেছিলাম। চলো আজকে আছে আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে 2-এর 1-এরটা এখন সমাধান করব। 2-এর 1, 5050-এর সঙ্গে কোন ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি করব, এটার ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য কি করব, ডান দিক থেকে দুটোর মাথায় দাগ দেব। 50-এর মধ্যে কতবার যাবে, দুটো একই সংখ্যা গুণ করে বার দিতে হবে। তাহলে 50-এর মধ্যে 7 7-এ 49 যাবে, 50 থেকে 49 বিয়োগ করলে 1, এদিক থেকে 50 নামালাম, 7কে 2 দিয়ে গুণ করলে কত হবে 14। এখানে সংখ্যাটা লেখার সময় কি করব, এখানে যে সংখ্যাটা আছে তাকে 2 দিয়ে গুণ করে লিখবো। তাহলে 7 আছে, 7কে 2 দিয়ে গুণ করলে 14। এবার এখানে দেখতে পাচ্ছি এখানে আছে 14, এখানে 150। তাহলে এখানে যদি আমরা একবার দিই তাহলে 141 হয়ে যাচ্ছে, 150-এর মধ্যে 141 ওটাই যাবে, তার থেকে বেশি বার যাবে না। তাহলে এখানে 1 লিখবো, এখানে 1 লিখবো, তাহলে যাবে কত 141, বিয়োগ করে কত পাবো 9, তাহলে বিয়োগ করে পাচ্ছি 9। এখানে এটা বর্গমূল কত হলো 71। তাহলে এবার দেখো এখানে বর্গমূল 71 আর ভাগশেষ রয়ে যাচ্ছে। এবার কি বলেছে, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যোগ করে যদি সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে হয় তাহলে সেই সংখ্যাটার বর্গমূল কত হবে,
এখানে যা আছে তার ঠিক পরের সংখ্যা হবে। তাহলে কি লিখব? 5050 এর সঙ্গে কোনো সংখ্যা যোগ করে পূর্ণবর্গ সংখ্যা করলে 5050 এর সঙ্গে কোনো সংখ্যা যোগ করে পূর্ণবর্গ সংখ্যা করলে ওই সংখ্যাটির বর্গমূল হবে ওই সংখ্যাটির বর্গমূল হবে 71-এর ঠিক পরের সংখ্যা, অর্থাৎ 71 যোগ 1 সমান 72। অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে সমান অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে সমান 72 স্কোয়ার সমান 72কে 72 দিয়ে গুণ করবো, দেখবো কত হচ্ছে। তাহলে 72 গুণিত 72 গুণ করব, গুণ করলে 2 2 4, 7 দুগুণে 14, 7 দিয়ে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 একে 50, যোগ করলে কত হবে 4 4 4 8 1 5, 5184। তাহলে 72-এর স্কোয়ার কত হলো? 5184। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে? 72-এর স্কোয়ার সমান 5184। আমাদের সংখ্যাটা দেওয়া ছিল কত? 5050। আর 5050-এর সঙ্গে কিছু যোগ করে যে পূর্ণবর্গ সংখ্যা করব তার বর্গমূল কত হবে? তার বর্গমূল 72 এবং পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 5184। তাহলে কত যোগ করতে হবে? তার মানে এখন প্রশ্নটা দাঁড়ালো 5050-এর সঙ্গে কত যোগ করলে 5184 হবে। তাহলে লিখবো অতএব যোগ করতে হবে সমান 5184 বিয়োগ 5050, 5184 বিয়োগ 5050 সমান 134। এটা বিয়োগ করলে কত হবে? 134। তাহলে উত্তর কি লিখবো? 5050-এর সঙ্গে 134 এই ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পারলে বুঝতে সবাই? চলো, তাহলে 2-এর 1 হলো, 2-এর 2-এরটা দেখি এবারে। 2-এর 2-এরটা কি আছে? দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে 4:3 এবং দ্বিতীয়টির দাম 42,000 টাকা, 4,20,000 টাকা হলে প্রথম বাড়ির দাম কত? তাহলে দুটি বাড়ির দামের অনুপাত কত আছে? 4:3। তাহলে অনুপাতটা লিখে দুটি বাড়ির দামের অনুপাত 4:3। দ্বিতীয়টির দাম বলা আছে 4,20,000 টাকা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ি সমান 4/3। যেহেতু দুটি বাড়ির দামের অনুপাত মানে দুটি বাড়িকে এখানে প্রথম বাড়ি দ্বিতীয় বাড়ি হিসাবে লিখে নিলাম। প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ি সমান 4/3। এবারে কোন বাড়ির দাম দেওয়া আছে? দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে। তাহলে বা প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ির নাম লিখব। দ্বিতীয় বাড়ির দামটা লিখে নেব, কত আছে? 4,20,000। তাহলে দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা হলে প্রথম বাড়ির দাম কত? তাহলে এখানে প্রথম বাড়িটা প্রথম বাড়ি লিখেছি, দ্বিতীয় বাড়ির জায়গায় লিখলাম 4,20,000 সমান দিয়ে এদিকে কি লিখবো? অনুপাতটা যা আছে সেটাই লিখব। এবার কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে? প্রথম বাড়ি গুণিত 3 বা প্রথম বাড়ি গুণিত 3 সমান 4 গুণিত 4,20,000। তাহলে প্রথম বাড়ি গুণিত 3 সমান হচ্ছে 4 গুণিত 4,20,000। কোনাকুনি গুণ করলাম, তাহলে কোনাকুনি গুণ করলে এটা পাচ্ছি। এবার আমাদের কি করতে হবে? এবার প্রথম বাড়ির দাম বের করতে হবে। তাহলে প্রথম বাড়ির দাম কি হবে? প্রথম বাড়ি গুণিত 3 আছে বাঁদিকে, তাহলে এদিকে শুধু প্রথম বাড়ি রেখে 3টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে 3টা এদিকে নিয়ে আসলে 3টা এদিকে নিচে বসবে। তাহলে কি লিখবো? অতএব প্রথম বাড়ি সমান
প্রথম বাড়ি সমান 4 গুণিত 4,20,000 বাই 3। তাহলে 3টা এদিকে গুণে ছিল, এদিকে পক্ষান্তর করলাম, 3টা এসে ভাগে বসলো। এবার এটা কাটাকাটি করলে 3 দিয়ে এটাকে কাটলে 3 14 42 আর 4টা শূন্য আছে বসবে। তাহলে 3 দিয়ে আগে 42কে কাটলাম, 3 14 42। তারপরে এখানে কটা শূন্য ছিল? 4টা শূন্য, তাহলে 4টা শূন্য বসিয়ে দিলাম। এবার 14 আর 4-এ গুণ করবো, 14 4-এ গুণ করলে কত হবে? 56। পরে 4টা শূন্য আছে, 4টা শূন্য বসিয়ে দেবো। তাহলে প্রথম বাড়ির দাম কত হবে? 5,60,000 টাকা। পারলাম বোঝাতে? এটা তোমাদের বইয়ের অঙ্কটাই একটু পরিবর্তন করে দেওয়া আছে। বইয়ের অঙ্কটাতে আরও একটা পার্ট ছিল, এখানে একটাই পার্ট দিয়েছে। আশা করি সবাই বুঝতে পারলে। চলো পরেরটা দেখি। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত? জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে বলেছে। তাহলে ধরি 100 একক জল জমে 100 একক জল জমে বরফ হলে 100 একক জল জমে বরফ হলে আয়তন হবে 100 একক জল জমে বরফ হলে আয়তন হবে 100 প্লাস 10 একক সমান 110 একক। বোঝা গেল? তাহলে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। তাহলে এখানে 100 একক আমরা ধরে নিলাম জলের আয়তন, তখন বরফের আয়তন কত হবে? 10% বাড়লে 100 প্লাস 10 একক সমান 110 একক। এবার বলেছে তাহলে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত হবে? তাহলে এখন এই দুটো দিয়ে আমরা অনুপাত বের করে দিতে পারি। জল ইস্টু বরফ সমান তাহলে কি হবে? জল ইস্টু বরফ সমান 100। তাহলে জল ইস্টু বরফ সমান 100:110। 100 এবং 110 অনুপাত করব। তাহলে 100:110, 10 দিয়ে দুটোকে কাটা যাবে, বা একটা করে শূন্য বাদ দিয়ে দেবো, দিলে এটা কত হবে? 10:11। তাহলে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কী হবে? জল ইস্টু বরফ সমান পেলাম 10:11। তাহলে উত্তর কী লিখবো? উত্তর কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত হবে 10:11। পারলাম বোঝাতে? চলো দেখি পরেরটা সমাধান করি। একটি কয়লার খনিতে একটি লিফট মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে 6 মিটার নামছে। তাহলে কয়লার খনিতে আমরা জানি খনি মাটির নিচে। তাহলে কয়লার খনিতে শ্রমিকরা কাজ করতে নিচের দিকে যায়। তাহলে সেখানে লিফটের ব্যবস্থা থাকলে কোনো এক জায়গাতে লিফটের ব্যবস্থা আছে, সেই লিফট মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে 6 মিটার নামছে। তাহলে খনিতে নামার জন্য যে লিফটটা আছে সেটা প্রতি মিনিটে 6 মিটার নামে। এবার লিফটটি নিচে নামা শুরু করার 30 মিনিট পরে তার অবস্থান কোথায় হবে? তাহলে 30 মিনিট পরে লিফটটি নিচে নামা শুরু করেছে, 30 মিনিট পরে লিফটটির অবস্থান কি হবে সেটি জানতে চাইছি। তাহলে আমরা এখানে ধরে নিই মাটির উপরের দূরত্ব ধনাত্মক এবং মাটির নিচের দূরত্ব তাহলে ধরি মাটির উপরের দূরত্ব ধনাত্মক এবং মাটির নিচের দূরত্ব ঋণাত্মক। এরপরে লিফটটি মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে 6 মিটার নামছে। লিফটটি মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে 6 মিটার নামে। তাহলে লিফটটি লিফটটি 1 মিনিটে যাবে
-6 মিটার। যেহেতু আমরা মাটির নিচের দূরত্বকে কি ধরেছি? ঋণাত্মক ধরেছি। তাহলে লিফটটি নিচের দিকে নামে। তার মানে লিফটটি ১ মিনিটে যাবে -৬ মিটার। অতএব লিফটটি ৩০ মিনিটে যাবে -৬ ইন্টু ৩০ মিটার সমান, গুণ করলে ৩ ছয় ১৮, ১৮০ এবং সামনে মাইনাস চিহ্ন আছে। ৩০ আর ৬ গুণ করলাম ১৮০, আর প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন হবে। তাহলে ৩০ মিনিটে লিফটটি কতটা যাবে? -১৮০ মিটার। অতএব ৩০ মিনিটে লিফটটির অবস্থান কী হবে? অতএব ৩০ মিনিট পরে লিফটটি মাটি থেকে ৩০ মিনিট পরে লিফটটি মাটি থেকে ১৮০ মিটার নিচে থাকবে। তাহলে কি পেলাম? মাটির নিচের দূরত্বকে ধরেছি ঋণাত্মক। তাহলে লিফটটি ১ মিনিটে কত মিটার যায় বলা আছে? ৬ মিটার নিচে নামে। তার মানে লিফটটি ১ মিনিটে যাবে -৬ মিটার, আর ৩০ মিনিটে কত দূর যাবে? -৬ ইন্টু ৩০। ৩০ মিনিটে বেশি যাবে, তাই গুণ করলাম। গুণ করলে হচ্ছে -১৮০ মিটার। এবার তাহলে এটা থেকে কি বলবো? -১৮০ মিটার যাবে, মানে মাটি থেকে -১৮০ মিটার নিচে থাকবে লিফটটি। কতক্ষণ পরে? ৩০ মিনিট পরে। সেটাই আমাদের চেয়েছিল। তাহলে প্রথম পার্টটা হয়ে গেল। লিফটটি নিচে নামা শুরু করার পর ৩০ মিনিট পরে তার অবস্থান কোথায় হবে? তাহলে ৩০ মিনিট পরে তার অবস্থান হবে মাটি থেকে ৩০ মিটার ১৮০ মিটার নিচে। পরের পার্টটা কি বলছে? যদি লিফটটি ভূমির ২০ মিটার উঁচু থেকে শুরু করত, তবে ৩০ মিনিট পরে লিফটটি কোথায় থাকতো? তাহলে লিফটটি যদি ভূমির ২০ মিটার উঁচু থেকে অবস্থান করত। চলো পরেরটা দেখি, সমাধান করি এটার পরের পার্টটা। লিফটটি ভূমির ২০ মিটার উঁচু থেকে যদি শুরু করত, তাহলে ৩০ মিনিট পরে ওটার অবস্থান কত হয়েছিল? এক্ষুনি বের করলাম ১৮০ মিটার। তাহলে লিফটটি মাটির ২০ মিটার উপর থেকে, লিফটটি যদি ভূমির ২০ মিটার উঁচু থেকে শুরু করত, ২০ মিটার উঁচু থেকে শুরু করত, তবে ৩০ মিনিট পরে তবে ৩০ মিনিট পরে তার অবস্থান হবে এমনিতে কোথায় থাকছিল? -১৮০ মিটার নিচে থাকছিল। তাহলে -১৮০ মিটার, আর এর থেকে কি হবে? যেহেতু উপরের দিকে, নিচের দিকেরটা হচ্ছে ঋণাত্মক, উপরেরটা হচ্ছে ধনাত্মক, তাহলে -১৮০ মিটার যখন যাচ্ছে, তখন ২০ মিটার উঁচু থেকে শুরু করছে। তাহলে ২০ মিটার উঁচু থেকে শুরু করলে তাহলে কি হতো? এর অবস্থানটা হবে ২০ মাইনাস ১৮০। তাহলে ২০ মিটার উঁচু থেকে শুরু করছে, তাহলে ৩০ মিনিট পরে এর অবস্থান হবে -১৮০ প্লাস ২০ এত মিটার। যেহেতু ২০ মিটার উপর থেকে যাত্রা শুরু করছে, তাহলে -১৮০ প্লাস ২০ মিটার, তাহলে কত হবে? সমান -১৬০ মিটার। তাহলে ২০ মিটার উঁচু থেকে যদি যাত্রা শুরু করতো, তাহলে লিফটের অবস্থান কোথায় হতো? -১৬০ মিটার। তো মাটি থেকে দূরত্ব হবে -১৬০ মিটার। তার মানে লিফটটি তখন থাকবে মাটি থেকে ১৬০ মিটার নিচে। তাহলে কি লিখব? ২০ মিটার উঁচু থেকে, অতএব ২০ মিটার উঁচু থেকে ২০ মিটার উঁচু থেকে শুরু করলে
30 মিনিট পরে লিফটটির অবস্থান হবে তাহলে 20 মিনিট উঁচু থেকে শুরু করলে অবস্থান কত হবে? তখন -160 মিটার হবে, অর্থাৎ তখন অবস্থান হবে ভূমি থেকে 160 মিটার নিচে। তাহলে এর অবস্থান হবে তখন ভূমি থেকে 160 মিটার নিচে। পারলাম বোঝাতে এটা? চলো পরেরটা দেখি। মান নির্ণয় করতে বলছি। 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 2 টু দি পাওয়ার 4 বাই 21 গুণিত 112। চলো আগে যেটা দেওয়া আছে রাশিটা লিখে ফেলি। 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 2 টু দি পাওয়ার 4 বাই 21 গুণিত 112 সমান 3 গুণিত 7 স্কোয়ার, যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোকে সেরকমই রেখে দেবো, আর যৌগিক সংখ্যাগুলোকে ভাঙবো। তাহলে এখানে 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 2 টু দি পাওয়ার 4, তাহলে এগুলো এরকমই থাকবে, মৌলিক সংখ্যা আছে সবগুলো, তিনটেই মৌলিক সংখ্যা আছে। 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 2 টু দি পাওয়ার 4, নিচে কী হবে 21, 21কে ভাঙা যাবে, 21 যৌগিক সংখ্যা, তাহলে একে ভেঙে নিই। 21কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 3 গুণিত 7 গুণিত 112 আছে, তাহলে 112কেও ভেঙে নেব। 21কে মৌলিক উৎপাদকে ভেঙে কি পেলাম? 3 দিয়ে ভাঙলে 3 সাথে 21, আর 112কেও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 112কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কী পাচ্ছি? 2 দিয়ে দিলে 2 5 10, 1 12, 2 6 12, 2 দিয়ে দিলে 28, 2 দিয়ে দিলে 14, 2 দিয়ে দিলে 7, তাহলে কি পেলাম? 112কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি 4টা 2 আর একটা 7, 4টা 2 এবং একটা 7-এর গুণফল। তার মানে এটা সমান কি লিখতে পারি? 4টা 2 গুণিত 7, তাহলে 4টা 2 এর গুণফল মানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7, তাহলে 112-র জায়গায় আমরা কি লিখতে পারি? 112-র জায়গাতে আমরা লিখব 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7। পারলাম বোঝাতে? তাহলে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে সমান এখানে কি পাচ্ছি? 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, নিচে আছে 3 ইন্টু 7 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7। তাহলে এবার এটা উপরের নিচেরটা উপরেরটার সঙ্গে ভাগে আছে, তাহলে কিছু আছে লবের আকারে, কিছু হরের আকারে। তার মানে ভাগে যেগুলো থাকে ভাগের সময় পাওয়ারগুলো কী করতে হয়? বিয়োগ করতে হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়। আমরা এখান থেকেও কাটাকাটি করে এটা করতে পারি, কিন্তু সেরকম না করে আমরা কী করব? পাওয়ারগুলো বিয়োগ করেই করব। তাহলে এখানে থেকে লিখতে পারি কি 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 2 টু দি পাওয়ার 4 বাই নিচে 3 কটা আছে? একটাই 3 আছে, তাহলে 3 থাকবে, ইন্টু দুটো 7 আছে, 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4। এখানে সবগুলো মিলে যাচ্ছে, আমরা এখানেই কাটাকাটি করে অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে এখানেই যদি কাটাকাটি করি, 3 আর 3 কাটলাম, 7 স্কোয়ার কাটলাম, 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 কাটলাম, সমান কী হবে? 1। বা আমরা এইভাবেও করতে পারি, ওর পরে এইভাবে লিখব কি, তাহলে 3-এর পাওয়ারটা কী হবে? 1 মাইনাস 1, 3-এর পাওয়ার 1 মাইনাস 1 ইন্টু 7-এর পাওয়ার কী হবে? 2 বিয়োগ 2, 3 শুধু 3 ছিল, 3 গুণিত 3, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 1, 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 7 টু দি পাওয়ার কী হবে? 2 মাইনাস 2, আর 2 টু দি পাওয়ার কী হবে? 4 মাইনাস 4, সমান কী করতে পারি? 3 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, সমান কী লিখতে পারি? 1। তাহলে এটা সমানে 1, এটা সমানে 1, এটা সমানে 1, তিনটে 1 গুণ করলে কত পাবো? 1 পাবো। তাহলে এইভাবেও আমরা করতে পারি, বা এখানে কেটে যাচ্ছে সবগুলো, যেহেতু মিলে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, সমান কত পড়ে থাকবে? 1। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি।
একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x+2 সেমি, x-3 সেমি ও x+4 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত? তাহলে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা চাইছে। তাহলে আমরা জানি কি পরিসীমা হচ্ছে মোট সীমারেখার দৈর্ঘ্য। যে কোনো চিত্রের পরিসীমা হচ্ছে সেই চিত্রের মোট সীমারেখার দৈর্ঘ্য। তাহলে এখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা চাইছে। তাহলে 3টি বাহুর যোগফল বের করে ফেলবো, তাহলেই পেয়ে যাবো পরিসীমা। লিখবো অতএব ত্রিভুজটির পরিসীমা সমান x+2 ইন্টু x-3, সরি প্লাস করতে হবে, পরিসীমাগুলো যোগ করতে হবে, তাই তো? তাহলে পরিসীমাগুলো সব যোগ করবো, ইন্টু নয়। তাহলে প্রথম ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত ছিল? x+2, প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে x+2, যোগ দিয়ে লিখবো দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত? x-3, যোগ দিয়ে তৃতীয় বাহুর দৈর্ঘ্য লিখবো, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? x+4। তাহলে 3টে বাহুর যোগফল আকারে পরিসীমা চাইছে, 3টি বাহুর সমষ্টি বের করবো। 3টি বাহুর যোগ চিহ্ন আকারে লিখলাম। এবার ব্র্যাকেটটা তুলবো, x+2 প্লাস x-3 প্লাস x+4। তাহলে এবার সমান ক জায়গায় x আছে? 3 জায়গায় x আছে। তাহলে 3টে x যোগ করলে কি পাবো? 3x। এবারে সংখ্যাগুলো যোগ করব, সংখ্যাগুলো 2 দুটো যোগ আছে, +4 +2। তাহলে +4 আর +2 যোগ করলে কত হবে? 6। তার থেকে 3 বিয়োগ করব, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3। তাহলে বড়টার সঙ্গে কি চিহ্ন হচ্ছে? প্লাস চিহ্ন লিখব। যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে এভাবে দেখে নিতে পারো। কি আছে? +2 -3 +4। তাহলে এখানে প্লাসের সংখ্যা দুটোকে আগে যোগ করবো, 4 আর 2 যোগ করলে কত হবে? 6। তার থেকে 3 বিয়োগ করবো, 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3। বড়টার সঙ্গে প্লাস চিহ্ন আছে, তাই প্লাস চিহ্ন হবে। পারলাম বোঝাতে? তাহলে ত্রিভুজটার পরিসীমা কি হবে? এগুলো সব সেমিতে দেওয়া ছিল, তাহলে এখানে লাস্টে লিখবো সেমি, এখানে ডট ডট দেবো, আর এখানেও লিখবো সেমি। সবগুলো ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। এখানে একটা সরল করতে বলছে। সরল দেওয়া আছে 3x² প্লাস এক্স ইন্টু x+2 মাইনাস 3x ইন্টু 2x+1। চলো লিখে ফেলি। কি দেওয়া আছে? 3x² প্লাস এক্স ইন্টু x+2 মাইনাস 3x ইন্টু 2x+1 হয়েছে? তাহলে এটাকে সরল করতে বলছে। সরল করার জন্য কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে কিছুটা আছে, ব্র্যাকেটের বাইরে কিছুটা আছে। এখানে ব্র্যাকেটের ভিতরে কিছুটা আছে, ব্র্যাকেটের বাইরে কিছুটা আছে। তার মানে এগুলো এদের সঙ্গে কি আছে? গুণে আছে। তাহলে এই গুণগুলো করব। তাহলে এখানে 3x² প্লাস এক্স আর এক্সে গুণ করলে হবে x², এক্স আর 2 এ গুণ করলে +2x, আর এখানে -3x প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত? 6, এক্স আর এক্সে গুণ করলে x², প্লাসে মাইনাসে -3x। বোঝা গেল? কি করলাম? প্রথমে 3x², এটা কারোর সঙ্গে কিছুতে নেই, যেমন আছে নামালাম। তারপরে প্লাস এক্স ইন্টু এটা গুণে ছিল, তাহলে এই দুটো গুণ করলাম, গুণ করলে পেলাম x² প্লাস 2x। এখানে -3x 2x+1 এর সঙ্গে গুণে আছে, তাহলে গুণটা করলাম, গুণ করলে প্লাসে মাইনাসে -6² আর প্লাসে মাইনাসে -3x। এবার কি করব? যোগ করব। তাহলে প্রথমে আছে x² কোথায় কোথায় আছে? আচ্ছা, আমরা এটা আর একটু সুবিধা হওয়ার জন্য পাশাপাশি লিখে নিতে পারি। 3x² প্লাস x² মাইনাস 6x² আছে। আর কি আছে? এক্সগুলো কি আছে? +2x -3x। তাহলে এবার দেখো x² এখানে এই দুটো যোগে আছে, তাহলে এই দুটো যোগ করি। 3 আর একে কত হবে? 4, 4x², আর এখানে আছে -6x²। তাহলে 6x² থেকে 4x² এবারে বিয়োগ করব। এই দুটো যোগ করলাম, পাচ্ছি +4x², আর এখানে আছে -6x²। তাহলে দুটোতে আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব। 6 থেকে 4 গেলে কত হবে? 2। তাহলে 2 সঙ্গে লিখবো x², আর এখন বড়টার সঙ্গে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। বড় সংখ্যাটা হচ্ছে এটা, বড়োর সঙ্গে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে বসাবো মাইনাস। তাহলে হবে -2x², আর এখানে এই দুটোতে এক্স আছে, তাহলে এই দুটোকে যোগ করা যাবে। এখানে দুটোতে দেখো আলাদা চিহ্ন আছে, তাহলে দুটো সংখ্যাতে আলাদা চিহ্ন থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 2 গেলে 1, মানে শুধু এক্স লিখবো। এক্সের সঙ্গে চিহ্ন কি হবে? বড় সংখ্যাটার সঙ্গে যা চিহ্ন আছে, বড় সংখ্যার সঙ্গে এখানে চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে এখানে বসাবো
মাইনাস, তাহলে এটা কি হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখান থেকে আরেকটা কাজ করতে পারি, মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে হবে কি মাইনাসটা কমন নিলে টু এক্স স্কোয়ার প্লাস এক্স। বললাম বোঝাতে? আমরা এই আকারে আনতে পারি বা এই আকারেও রেখে দিতে পারি। তাহলে চলো পরেরটা দেখি। পরেরটা কি আছে? পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন এবং প্রতি মাসে 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তাহলে পরেশবাবুর আয় দেওয়া আছে কত? 8x টাকা, এটা প্রতি মাসে আয়। আবার প্রতি মাসে ব্যয় দেওয়া আছে, ব্যয় করেন কত? 3x মাইনাস 15 টাকা। তাহলে প্রতি মাসের আয় এবং ব্যয় দেওয়া আছে, কি চাইছে? তিনি কত টাকা, তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন। ভালো করে খেয়াল করো, এখানে আয়টা দেওয়া আছে এক মাসের, প্রতি মাসে কত টাকা আয় করেন আর প্রতি মাসে কত টাকা ব্যয় করেন সেটা দেওয়া আছে। তাহলে আয় থেকে ব্যয় যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? প্রতি মাসের সঞ্চয় পাবো। কিন্তু এখানে আমাদের কি বলেছে? তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন। তাহলে মাসে কত টাকা আয় করে যখন পেয়ে যাচ্ছি, তখন বছরের মাসে কত টাকা সঞ্চয় করেন পেয়ে যাচ্ছি, ওই দুটোকে বিয়োগ করলে, আয় আর ব্যয় বিয়োগ করলে পাবো মাসে কত টাকা সঞ্চয় করেন, তারপরে বছরে কত টাকা সঞ্চয় করেন সেটা বের করার জন্য তাকে 12 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো। মানে 1 বছর সমান 12 মাস, তাই 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো প্রথমে প্রতি মাসে আয় করেন 8x টাকা। তাহলে পরেশবাবুর প্রতি মাসের আয়, প্রতি মাসের আয় 8x টাকা। এরপরে কি লিখবো? পরেশবাবুর প্রতি মাসের ব্যয়, সরি এখানে আয়টা লেখা হয়নি, তাহলে পরেশবাবুর প্রতি মাসের আয় 8x টাকা আর পরেশবাবুর প্রতি মাসের ব্যয় কত দেওয়া আছে? 3x মাইনাস 15 টাকা, 3x মাইনাস 15 টাকা। তাহলে অতএব পরেশবাবুর প্রতি মাসে সঞ্চয়, পরেশবাবুর প্রতি মাসে সঞ্চয় সমান আয় থেকে ব্যয় বিয়োগ করব। আয় হচ্ছে 8x, তাহলে 8x এটা হচ্ছে আয় মাইনাস 3x মাইনাস 15 টাকা। তাহলে 8x প্যাকেটগুলো তুলে দিই, প্লাসে মাইনাসে মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 15 সমান কী হবে? দেখো এখানে মাইনাস ছিল, এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস 3x হলো আর মাইনাসে মাইনাসে প্লাস 15। এবার এই দুটো সংখ্যার সঙ্গে এক্স আছে, এই দুটো যোগ করব, কিন্তু যোগ করার জন্য দেখতে পাচ্ছি কি দুটোতে আলাদা চিহ্ন আছে, তাহলে আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হবে। 8x থেকে 3x গেলে কত পাবো? 5x, আর বড়টার সঙ্গে প্লাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্ন হবে, আর পাশে আছে প্লাস 15, প্লাস 15টা থাকবে। তাহলে পরেশবাবুর প্রতি মাসে সঞ্চয় কত পেলাম? 5x প্লাস 15 টাকা। কিন্তু আমাদের এখানে কি চেয়েছে? পরেশবাবুর তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন। তাহলে এখানে কি লিখবো? 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস। অতএব তিনি বছরে সঞ্চয় করেন, অতএব তিনি বছরে সঞ্চয় করেন অতএব তিনি বছরে সঞ্চয় করেন সমান অতএব তিনি বছরে সঞ্চয় করেন সমান কত পাবো? প্রতি মাসে কত সঞ্চয় করেন? 5x প্লাস 15 টাকা। তাহলে বছরে সঞ্চয় করবেন, একে 12 দিয়ে গুণ করব, 12 ইন্টু 5x প্লাস 15 সমান, এটা গুণ করলে কত হবে? 5 বারং 60x প্লাস 15 দুগুণে 30 শূন্য হাতে 3, 15কে 15 3 18, 180। তাহলে 60x প্লাস 180 টাকা, এত টাকা তিনি বছরে সঞ্চয় করবেন। তাহলে পরেশবাবুর প্রতি মাসের আয় দেওয়া আছে এবং প্রতি মাসের ব্যয় দেওয়া আছে। তাহলে প্রতি মাসের আয় থেকে ব্যয় বিয়োগ করলে পেয়ে গেলাম প্রতি মাসের সঞ্চয়, কিন্তু আমাদেরকে চেয়েছে তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন। তাহলে 1 বছর সমান 12 মাস,
তাহলে 1 মাসের সঞ্চয়কে 12 দিয়ে গুণ করলে পেয়ে গেলাম 1 বছরের সঞ্চয়। পারলাম বোঝাতে? চলো নেক্সট দেখি কি আছে। একটি বাড়ি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে, কিন্তু 11 জন শ্রমিক ওই বাড়ি কত দিনে রং করবে? তাহলে এখানে একটা বাড়ি রং করতে 22 জন শ্রমিকের সময় কত লাগে বলেছে? 10 দিন। তাহলে এটা সমানুপাতের সাহায্যে করে ফেলতে পারি বা ঐকিক নিয়ম করেও করতে পারি। সমানুপাতের সাহায্যেই করি। তাহলে শ্রমিকের সংখ্যা ব্র্যাকেটে জন, আর এটা কি আছে? সময় ব্র্যাকেটে দিন। তাহলে 22 জন শ্রমিকের কতদিন সময় লাগে? একটি বাড়ি রং করতে 22 জন শ্রমিকের সময় লাগে 10 দিন। 11 জন শ্রমিকে সেই কাজটা কতদিনে করতে পারবে, এটা জানতে চাইছি। তাহলে ঐকিক নিয়মে করতে পারি। এছাড়া নতুন তোমরা সমানুপাত শিখেছো, সমানুপাতের সাহায্যে করা। সমানুপাতের সাহায্যেই করি। তাহলে এখানে কি হবে? শ্রমিকের সংখ্যা ও সময়ের মধ্যে কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। শ্রমিকের সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে এরপরে ছকটা করার পরে সম্পর্কটা লিখে নেব, শ্রমিকের সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সমানুপাতটি সমান কি লিখব? ব্যস্ত সমানুপাতটি সমান তাহলে ব্যস্ত সমানুপাত লিখতে হলে কি বলেছি? সরল সম্পর্ক যদি হয় তখন সরল সমানুপাত হবে, তখন যেমন থাকবে সেরকমভাবেই অনুপাতটা গঠন করবো, অর্থাৎ 22:11 সমানুপাত 10:x হবে। তাহলে এখানে কত যেটা বের করতে হবে সেটাকে ধরে নিই x। তাহলে আর ব্যস্ত সমানুপাত যদি হয়, ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে কি হবে? যে কোনো একদিকেরটা উল্টাতে হবে। তাহলে 22:11 সমানুপাত এক্সটা আগে লিখব, 10টা পরে লিখব। সরল সম্পর্ক হলে তখন সরল সমানুপাত হতো, তখন কি হতো? 10:x। আর ব্যস্ত সম্পর্ক হলে ব্যস্ত সমানুপাতটার সময় এদিকেরটা যদি ঠিক রাখি তাহলে 22:11, সরি এখানটা 22 হবে। তাহলে 22:11 সমানুপাত x:10। তাহলে কি হবে? বা 22/11 সমান x/10, বা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে 11x সমান 22 গুণিত 10, বা x সমান কি হবে? 22 গুণিত 10/11। 11 দিয়ে যদি কাটি তাহলে 11 দিয়ে 22কে কাটা যাবে, 11 দিয়ে 22কে কাটলে 2, আর 2 আর 10-এ গুণ করলে কত হবে? 20। 2 আর 10-এ গুণ করলে হবে 20। তাহলে কত পেলাম? 20। তাহলে একটি বাড়ি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগলে 11 জন শ্রমিক ওই বাড়ি কত দিনে রং করবে? 11 জন শ্রমিক ওই বাড়ি 20 দিনে রং করবে। পারলাম বোঝাতে? চলো নেক্সট দেখি। কি বলছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন PQR অঙ্কন করো যার মান 60 ডিগ্রি। তারপরে কিউআর বাহুকে আর এর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও। কোন PQS কে সমদ্বিখণ্ডিত করো। তাহলে কোন PQR অঙ্কন করতে বলছে স্কেল এবং কম্পাসের সাহায্যে, যার মান হবে কত? 60 ডিগ্রি। তাহলে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য কি করতে হবে? যে কোনো একটা দাগ দাও। যে কোনো একটা দাগ দিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে, এখানে আমি হাতে দেখাচ্ছি প্রসেসটা, তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করবে। তাহলে কম্পাসে যে কোনো মাপ নিয়ে, যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, এ বিন্দু মনে করো এটাকে AB নাম দিলাম। তাহলে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, আচ্ছা কোনটার মান বলে দিয়েছে, নাম বলেছে PQR, কোনটার নাম বলে দেওয়া আছে PQR। তাহলে এখানে এক প্রান্তের নাম দেবো P, অপর প্রান্তের নাম দেবো Q। এবারে PQR সমান 60 ডিগ্রি অঙ্কন করতে বলছে। PQR, তাহলে এই বিন্দুতে আমরা কিউ বিন্দুতে আঁকবো, এখানে যেহেতু এখানে কিউ নাম দিয়েছি, তাহলে কিউ বিন্দুতে
60 ডিগ্রি কোণটা আঁকবো। কম্পাসের সাহায্যে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ওই একই মাপে এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে এটা যোগ করে উপরের দিকে বাড়িয়ে দেব। কোনটার নাম কি বলেছিল? পি কিউ আর। তাহলে পি কিউ আছে, এখানে আর। পারলাম বোঝাতে? তাহলে প্রথমে যে কোনো একটা দাগ দিতে হবে, তারপরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তারপরে এখানে মনে করো আমরা দিয়ে নিলাম এ। এবারে এই বৃত্তচাপটা পি কিউ সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করেছে মনে করো, তাহলে এই বিন্দুতে বসিয়ে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তারপরে কিউ এবং এই ছেদ বিন্দুদ্বয় যোগ করে মনে করো বি, কিউ এবং ছেদ বিন্দুদ্বয় যোগ করে বাড়িয়ে দিলাম আর পর্যন্ত। তাহলে কোণ পি কিউ আর আঁকা হলো। এরপর কি বলছে? কিউ আর বাহুকে আর এর বিপরীত দিকে এস পর্যন্ত বাড়িয়ে দিতে বলছে। কিউ আর বাহুকে আর এর বিপরীত দিকে, তাহলে এটা হচ্ছে কিউ আর বাহু, আর এর বিপরীত দিকে, এদিকে আর আছে, তাহলে এর বিপরীত দিকে এদিকে বাড়িয়ে দেবো কতটা? এস পর্যন্ত বাড়িয়ে দাও। এবারে কোণ পি কিউ এস কে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে কোণ পি কিউ এস, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য কিউ বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে এখানে বসিয়ে এদিকে বৃত্তচাপ, এখানে বসিয়ে এদিকে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ দিয়ে পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে। তারপরে কিউ আর এই ছেদ বিন্দু যোগ করে বাড়িয়ে দাও। এখানে নাম দাও টি। তাহলে এই কিউটি সরলরেখা কোণ পি কিউ এস কে সমদ্বিখণ্ডিত করলো। বোঝা গেল? তাহলে প্রথমে 60 ডিগ্রি কোণ পি কিউ আঁকার পর কি বলছে? আর বিন্দু যেদিকে আছে তার বিপরীত দিকে সরলরেখাটাকে বাড়াতে বলছে। কত দূর পর্যন্ত? এস পর্যন্ত। তাহলে এখানে এই সরলরেখাটাকে এদিকে বাড়িয়ে দেবো, নাম দেবো এস। এবার কোণ পি কিউ এস কে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে এটা হচ্ছে কোণ পি কিউ এস, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই বৃত্তচাপদ্বয় যে দুটো বাহুতে ছেদ করেছে পি কিউ এবং কিউ এসকে, যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেখানে বসিয়ে এদিকে বৃত্তচাপ আঁকবো। তাহলে এখানে বসিয়ে এপাশে একটা বৃত্তচাপ, এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ। এবার বৃত্তচাপদ্বয় পরস্পরকে যে এখানে ছেদ করেছে কিউ আর এই ছেদ বিন্দু যোগ করে বাড়িয়ে দেবো টি পর্যন্ত, সেখানে নাম দিলাম টি। তাহলে কিউটি সরলরেখা কোণ পি কিউ এসকে সমদ্বিখণ্ডিত করলো। পারলাম বোঝাতে? ঠিক আছে, পরের ভিডিওতে পরেরটা সেট করব, পরের সেটটার সলিউশন করব। তাহলে আমাদের এই সমাধান কেমন লাগছে, সলিউশন কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলো দেখতে ভুলো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।